বাংলাদেশের সংস্কৃতি কোনটা, আপনি কোনটা? এখন বাংলাদেশের সংস্কৃতি আসলে আপনি যে আমি যে, আপনি ওখানে শাড়ি পরে আছেন এটাও বাংলাদেশের সংস্কৃতি, আমি পাঞ্জাবি পরে আছি, আবার আমাদের এখানে কেউ একজন এই দুজনের ভিন্ন আর একটা ড্রেস পরে থাকবে, মানে আরোপিত যা কিছু না। আপনি একদম দেখেন স্পন্টেনিয়াস কোনটা আর আরোপিত কোনটা। কিন্তু বোরকা কি বাংলাদেশের সংস্কৃতি? এইটা একটা মজার ব্যাপার যে বোরকা কি বাংলাদেশের সংস্কৃতি কিনা। খেয়াল করেন আমাদের ডিকশনারিতে প্রচুর ইংলিশ শব্দ এসছে না, একই সাথে আরবি ফার্সি এসছে, কিন্তু এগুলোকে কি আমরা ইংলিশ আরবি ফার্সি এগুলো অ্যাড্রেস করি না। চেয়ার এখন আর ইংলিশ না, এটা বাংলা শব্দ। একইভাবে এখানকার মানুষ হিজাব পরে বোরকা পরে, এটা আমাদের সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে, এটাও বাঙালি। আবার যে শাড়ি পরে, হ্যাঁ এটাও বাঙালি চরিত্র। আমাদের হলো আরোপিত আমরা কিছু চাই না। আরোপিত কোনটাকে বলছি? এখন আরোপিত কোনটা আমি আপনাকে বলি, ধরেন আমি তো আপনার সাথে এখন অনেকটা ধরেন শান্তিনিকেতনী বাংলায় বলছি যেহেতু এটা একটা শো, কিন্তু এই যে আমরা রাজপথে যখন একদম জনতার জবানে মাঝে মধ্যে, কোন জনতা, যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, সে যে স্ল্যাংটাও বলে, এরকম মাঝে মধ্যে আমরা যখন বলি, তো তখন আমাদেরকে যে ট্যাগটা দেওয়া হয় যে আমরা এই যে সুশীল হয়ে উঠতে পারছি না। একজন শান্তিনিকেতন হলে তো কোনো সমস্যা নাই, সে তার মতো করে বলবে, কিন্তু যেই লোকের বাড়ি বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সে ওরকম করে বলতে পারে না, কিন্তু চ্যানেলে স্টুডিওতে আসবার জন্য তাকে ওরকম পারবার যে প্রাণান্তকর চেষ্টা কিন্তু হচ্ছে না। এইটাই হলো আরোপিত। মানে আপনার একটা স্ট্যান্ডার্ড থাকবে, কিন্তু যার যেটা তাকে যে অনুমানুষ মনে করা, ছোট মনে করা। তো এই যে ঢাকার বাংলা, আপনি দেখেন আমি এই যে কথা বলছি, ঠিকই কলকাতার এবং ঢাকার একটা স্বাতন্ত্র্য বোধ আছে না, উচ্চারণ ঠিকই আছে, কিন্তু অ্যাকসেন্ট, এই যে অ্যাকসেন্টের পার্থক্য আছে না। তো আমাদের যেটা আফসোস সেটা হলো কলকাতা থেকে বাংলাদেশের শত শত আর্টিস্ট কাজ করতে আসে, কোনোদিন আমি দেখি না তারা কলকাতা গিয়ে যখন আবার কথা বলে তারা তখন ঢাকার অ্যাকসেন্টে বাংলা বলে না। এটাকে আমি কনগ্রাচুলেট করি, ফাইন। কিন্তু বাংলাদেশের এমনই আমাদের দুর্ভাগ্য, আমাদের কোনো আর্টিস্ট যদি কলকাতা গিয়ে 2 মাস 1 মাস কাজ করে আসে, ও মা সে এসে যখন কথা বলে তার বাংলার মধ্যে কলকাতার অ্যাকসেন্ট, এর মানে সে যে কোনোভাবে জাতে ওঠার যে চেষ্টা, যে কলকাতার অ্যাকসেন্টে বললে একটু জাতে ওঠা চায়, এটাকে আমরা আরোপিত বলি। ওকে, কালচারাল ফ্যাসিস্ট কারা হাজি? কালচারাল ফ্যাসিস্ট হলো, দেখেন বাংলাদেশে আমরা হলো যে লড়াইটা করবার কথা ছিল এটা আমরা করতে পারি নাই। যারা গত 16-17 বছর ধরে গুম খুন, গণহত্যা, পিলখানা, শাপলা থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, কোনো না কোনোভাবে এগুলোর পক্ষে ন্যারেটিভ নির্মাণ করেছে, এগুলোর পক্ষে গল্প লিখেছে, উপন্যাস লিখেছে, পত্রিকা আর্টিকেল লিখেছে, নাটক সিনেমা করেছে, এবং সর্বশেষ কি করেছে বলেছে, আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলে ডাকি। মানে দেখেন আমেরিকায়ও কিন্তু তাদের ফাউন্ডিং ফাদার্স আছে, কিন্তু তাদের ফাউন্ডিং ফাদার্সের আগে 10টা পদবি দিয়ে নাম বলতে হয় না, জাস্ট আপনি তার নামটাই ডাকতে পারবেন, তাতে আপনার কেউ জেল ফাঁস দিবে না। কিন্তু আপনি কি নিজে বলতে পারবেন, আপনাদের যেসব সিনিয়র ভাইয়েরা বিসিএসে ভাইবা দিয়েছে, তারা ধরেন একজন ব্যক্তির নাম শেখ মুজিবুর রহমান, রাইট? এইটা ভাইবা পরীক্ষায় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই পুরোটা বলা হয় নাই। এই জন্য আমার পরিচিত বড় ভাইকে প্রচণ্ড গালিগালাজ করে তাকে পিএসসির ভাইবা থেকে বের করে দেওয়া হয়েছে। এরাই হলো কালচারাল ফ্যাসিস্ট। ভয়াবহ ব্যাপার হলো মাঝে মধ্যে যারা ক্রিমিনাল অফেন্স করে, যে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করে, তার থেকেও মাঝে মধ্যে ভয়াবহ রোল প্লে করে কালচারাল ফ্যাসিস্টরা। কেন? যে গুলি করে তাকে তো ক্রিমিনাল অফেন্স দিয়ে ধরতে পারবেন, তুমি শুট করেছো, তুমি হত্যা করেছো, কিন্তু যে সরাসরি গুলিটা করলো না, কিন্তু যে গুলি করলো তার পক্ষে মত উৎপাদন করে দিল, সেটা আরো ভয়াবহ অপরাধী। কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের সামষ্টিক কোনো আমাদের স্টেপ নাই বাংলাদেশপন্থী মানুষদের। এটাই হলো আমাদের ব্যর্থতা। রাজনৈতিক দলপন্থী সাংস্কৃতিক কর্মী এটা তো বাংলাদেশে আছেই আছেই। এবং 15ই আগস্টে কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটেছে। বিনম্র শ্রদ্ধা যারা যারা জানিয়েছেন যে আমি কোনো রাজনৈতিক দলের না, এমনকি এই জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এমন মানুষও যারা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, তাদের ছবি টাঙিয়ে জুতা মারা নিক্ষেপ করা হয়েছে। এটাকে আপনি কি এখানে আপা অবশ্যই এখানে দুইটা বুঝবার ব্যাপার। একটা হলো দেখেন, একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান ঘটার পরে সোসাইটির মধ্যে যেই পরিমাণ কেওয়াজ ঘটে, এগুলো বাংলাদেশে আসলে ঠিকমতো ঘটে নাই। ঘটলে হয়তো আমাদের আরও প্রাণহানি হতো, রক্তপাত হতো, কিন্তু জাতি গঠনে ভূমিকা রাখতো এমন কোনো লোক যে গত 15 বছরেও কোনো ধরনের কোনো সুবিধা নেয় নাই, কিন্তু সে ফিলোসফিক্যালি শেখ মুজিবের এই জায়গাটা অনার করেন, এবং তিনি আজকেও যদি অনার করেন তাকে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। এবং আমি তার মত প্রকাশের পক্ষে, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। কিন্তু আপনি এই যে মত উৎপাদন করে আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই, কিন্তু পদ্মা সেতু দেখেছেন। আপনি ভাবেন কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় পদ্মা সেতু? এইভাবে করে যারা ফ্রেমিং করেছে, কি করা হয়েছে? সেই পদ্মা সেতুর বিরুদ্ধে যখন কেউ একটা পোস্ট দিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন 69-71 পর্যন্ত এই বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমান, এইটা নিয়ে কারো কোনো ডাউট নেই। এই যে আইয়ুব খান কি করেছিল, সে তো প্রচুর ডেভেলপমেন্ট করেছিল, উন্নয়নের গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি, কিন্তু সেই তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে মুক্তিযুদ্ধ করলাম।
মাত্র 2 বছরের মধ্যে আপনি সেই গণতন্ত্রকে হত্যা করলেন। বাকশাল কে কায়েম করেছে? সমস্ত পত্রিকাকে বন্ধ করে দিয়েছে। সারা বাংলাদেশে 74-এর দুর্ভিক্ষের গল্প কোথাও নাই কেন? 74-এর দুর্ভিক্ষর গল্পকে গুম করে দেওয়া হয়েছে। কত লক্ষ, 5 লক্ষাধিক মানুষ 74-এর দুর্ভিক্ষে মারা গেছে। আওয়ামী লীগের পান্ডারা সবাই কৃত্রিম মজুদ করে তারপর এরকম ক্রাইসিস তৈরি করেছে। হ্যাঁ, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের প্রথম গুমের জনক, যিনি সিরাজ শিকদারকে শুধু গুম করেন নাই, তাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হত্যা করিয়েছেন। শুধু হত্যাই করেন নাই, তিনি সংসদে গর্ব নিয়ে বলেছেন, কোথায় সিরাজ শিকদার? জাসদের এত নেতাকর্মীদের কারা খুন করেছে, কে হত্যা করেছে, এটা আপনি বলতে পারবেন না। মুশকিলটা হলো আমাদের দেশে দুটো প্রান্তিকতা। একটা হলো এই যে আমি কথা বললাম, তাহলেই আপনি আমাকে বলতে হবে আওয়ামী লীগ আসলে আমাকে হত্যাযোগ্য করে তুলবেন, আর এখন আবার বিনম্র শ্রদ্ধা বললেও তাকে আমরা সবাই ধরবো না। বরং আমরা এই জায়গাটা বলতে চাই, ওই যে 71-এ সে মুক্তিযুদ্ধের স্থপতি, এইটা সে বলবে, এইটা কিন্তু এই জন্য তাকে আঘাত করা যাবে না। প্যারালালি সে যে প্রথম গুম করেছে, এবং সর্বপ্রথম এই যে আজকে আমরা বলি না, সবাই খুব ভালো বলে যে হাসিনা তো 96-তে এরকম খারাপ ছিল না, এই যে গত 2টি ইলেকশনে ভোট দেয় নাই, বাংলাদেশে প্রথম ভোট চুরি করেছে শেখ মুজিবুর রহমান। প্রথম ভোটে ব্যাপক হারে কারচুপি, শেখ মুজিবুর রহমানের বিপরীতে যিনি প্রার্থী হয়েছিলেন তাকে গুম করা হয়েছে। এই গল্প কেন আমরা বলবো না? এখন মুশকিল হলো আমেরিকায় জাতির জনককে শুধু নাম বলে এই প্রশ্নগুলো করা যায়, আর বাংলাদেশে হলো এই জন্য তো আমরা বলি আওয়ামী লীগ কোনো দল না, এটা একটা ধর্ম। যেমন আপনি ইসলাম বিলং করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু নামের আগে অবশ্যই দুরূদ পড়তে হবে, না পড়লে পাপ হবে, তাও কিন্তু ইসলামে বিধান আছে। তার নাম রিপিটেডলি যদি কয়েকবার বলেন তাহলে একবার দুরূদ পড়লেই হবে। আর বঙ্গবন্ধু হলে এখন এমনই নবী, যেই নবীর আগে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটা না বললে আপনার শুধু গুনাই হবে না, আপনাকে হত্যাযোগ্য করা যাবে, ব্যাংক লুট করা যাবে, যা ইচ্ছে তাই করা যাবে, এবং আপনি এইটা করে আবার নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করতে পারবেন। কিন্তু সেটার প্রতিশোধ তো এটা হতে পারে না যে এখন তাকে শ্রদ্ধা জানালেই তাকে জুতা পেটা করতে না। এখন যেটা এই যে আমরা রিকনসিলিয়েশন করি না আপা, ধরেন আমাদের কি হতো, ধরেন আপনি যে জার্মানিতে যদি দেখেন, জার্মানিতে এখন পর্যন্ত অন্তত 5% সেই নাজি বাহিনীর সমর্থক আছে, ন্যূনতম। কিন্তু তাদেরকে ডিল করা হয়েছে কিভাবে? আমাদের এখানে যেটা এখন করতে হবে, একটা তওবা কমিশন, আরো যদি ভালো করে বলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যারা বলবে যে আমরা এইটার পক্ষে ছিলাম কিন্তু এই গণহত্যার পক্ষে না, অথবা আমার হাতে কোনো রক্তের দাগ নাই, ক্রিমিনাল অফেন্স নাই, এবং তাকে ওই শুদ্ধিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে তার জায়গাটাকে আপনি ঠিক করে দিবেন যে সে নতুন জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে। বিএনপি আজকে যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে, সেই বিএনপি কয়দিন ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে? বিএনপির কি আর একটা বিকল্প ছায়ানট আছে, উদীচী আছে, কয়টা কালচারাল ফর্ম আছে? অথচ সংস্কৃতি হলো এমন জিনিস যেটা রাজনীতিকে নির্মাণ করে দেয়। মজার ব্যাপার কি জানেন, কলকাতার বিকল্প এখানে যে ন্যারেটিভ দেয় সেও আর একটা কলকাতা, কলকাতার বাইরে এখানে কেউ নাই। আপনাদের সাথে কোন রাজনৈতিক দলের সাংস্কৃতিক ন্যারেটিভ মিলে বলে মনে করেন? একটা দলের সাথেও মিলে না। এই জন্য আমি গতকালকে একটা পোস্ট দিয়েছি যে আমাদের হলো অবস্থানটা এমন যে আমাদেরকে কেউ পুরোপুরি ওন করতে পারে না। গতকাল একটা রাতে পোস্ট দিয়েছি, যখন সেইটা কোনো একটা দলের পক্ষে গেছে, হাজার হাজার শেয়ার দিয়েছে। পরের দিন সকালে একটা পোস্ট দিয়েছে আমাদের পেজ থেকে, যখনই সেটার বিপক্ষে গেছে তুমুল গালাগালি শুরু হয়ে গেছে। হাসিনার রাষ্ট্রটাকে এমন বিভাজিত করেছিল, মানুষগুলোকে সব প্রান্তিক করে ফেলা হয়েছে। ডান আরো ডানপন্থী, বাম আরো বামপন্থী, মধ্যম পন্থা বলে কোনো লোক নাই। তো যেহেতু এটা তো এনসিপির কথা, মধ্যম পন্থা না, মধ্যম পন্থার রাজনীতিটা বাংলাদেশে শুরু করেছেন সুন্দর করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার মধ্যে কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল না। তিনি বাঙালি মুসলমানের সন্তান, এই দাবিকে সাথে রেখেই তারপরে তিনি মধ্যম পন্থায় ছিলেন। ডানপন্থী দলের বিরুদ্ধে না, আমি বামপন্থী দলের বিপক্ষে না, কিন্তু জাতি গঠনে এমন কিছু সেন্ট্রিস্ট মানুষ লাগবে না যারা আপনার যখন ঝগড়াঝাটি হবে, যখন উভয়কে নিয়ে একসাথে একটু চা খেতে পারে। আমরা সবাইকে এরকম হারাই ফেলবো, সবাইকে একটা বলাই নিয়ে যাব, আমরা ওই লড়াইটা করছি। সহযোদ্ধা এনসিপি যারা রাজনৈতিক দল শুরু করেছেন, তাদের নিয়ে আপনার অবজারভেশন কি, কেমন করছে তারা? তাদের যেটা একটা ব্যাপার সেটা হলো, এখানে কেউ আগে মূলধারার পলিটিক্স করে নাই, স্টুডেন্ট লাইফে অ্যাক্টিভিজম করেছে। তো অ্যাক্টিভিজম আর মূলধারার পলিটিক্স নিশ্চয়ই দুটো ভিন্ন জিনিস। বাট শত সমালোচনা সত্ত্বেও আমি বলি যে তাদেরকে সফল হতে হবে। এই সফলতা মানে আগামী আসনে 50টা আসন পেতে হবে সেটা না। সফলতা মানে হলো আগামী 50 বছরের রাজনীতি তারা করবে, এই ভিশন নিয়ে তাদেরকে টিকে থাকতে হবে, অনেস্টির সাথে, ইনসাফের সাথে। যদি তারা টিকে থাকতে পারে, নির্বাচন আগামীবারই না, আর ক্ষমতাই আগামীবারই না, একসময় পুরো দেশ ও জাতির দায়িত্ব তাদের নেওয়া লাগতে পারে। আর তারা যদি চিন্তা করে যে কোনোভাবে আগামী ইলেকশনেই অনেকগুলো আসন সিকিউর করতে হবে, তাহলে হয়তো হলে হতেও পারে, কিন্তু ইন দ্য লং রান তাদের ওই পলিটিক্যাল ভিশনের জায়গাটা হয়তো নষ্ট হয়ে যাবে। আর এই জুলাই যোদ্ধাদের নামেই যখন চাঁদাবাজির অভিযোগ ওঠে তখন কেমন? এটা তো আমাদের জন্য এর চেয়ে আর কষ্ট নাই, কিন্তু ফ্যাক্ট ইজ এটার মিডিয়া ফ্রেমিংটা কেমন হচ্ছে। একজনে 1000 কোটি টাকা মেরে দিচ্ছে, সেইটা নিয়েও যখন এক্সাক্ট রকম কোনো নিউজ নাই, আরেকজনে মেরেছে ধরেন 1 লাখ টাকা। তা আপনার কিন্তু এটুকুন অন্তত যে 1000 কোটি টাকা আর 1 লাখ টাকা মারার সিগনিফিকেন্স এক না।
তো এই জায়গাটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এর মানে আবার এই বলি নাই যে তারা টুকটাক চাঁদাবাজি করতে পারবে না, চাঁদাবাজি কেউ করতে পারবে না, কিন্তু এটুকুন ইনসাফ আমরা জানি করি যে যতটুকুন করে তাকে যেন ততটুকুনই ধরি। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে বা সরকার প্রধান হিসেবে কত দেবেন? আমি তাকে মার্কসটা দিতে চাই। আর কয়েকটা দিন পরে যে জুলাই সনদের খসড়া এসেছে, হ্যাঁ, এই জুলাই সনদটা তিনি কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করে যেতে পারেন এইটার উপরে আমি ফিডব্যাক দিতে চাই। যদি তিনি এটা পরবর্তী কোনো সরকারের উপরে দায় গুছিয়ে দিয়ে যান যে পরবর্তী কোনো পার্লামেন্ট এসে এটাকে ঠিক করে নিবে, তাহলে উনি জিরো পাবেন, জাস্ট আ বিগ জিরো। কারণ যদি উনি পরবর্তী সংসদের কাছেই দিয়ে যান তাহলে তো বিএনপিরও 31 দফা ছিল রাষ্ট্র সংস্কার নিয়ে, এবং সেটার মধ্যে অনেক ভালো প্রস্তাবনা ছিল। তাহলে আমরা 3 মাসের মধ্যেই নির্বাচন দিয়ে দিতাম, আমরা সেই নির্বাচনের পথে যেতাম। তাহলে সেটা আমরা কেন করলাম না? আমরা চাইলাম কোনো রাজনৈতিক দলকেই, যেহেতু আমরা অত বিশ্বাস করতে পারছি না, এই সরকারি ন্যূনতম একটা মৌলিক সংস্কার এমনভাবে করে যাবে যাতে রাজনৈতিক দলগুলো করতে বাধ্য হয় সেটা মানতে। তো এই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা লাগবে। আমরা হাজারবার বলেছি, আবার আপনার মাধ্যমে জানাই, এই জুলাই সনদে গণভোটের মাধ্যমে হোক অথবা যে কোনো লেজিটিমেট উপায়ে হোক, এটার আইনি বাধ্যবাধকতা তৈরি করে সেটার আলোকে যদি উনি নির্বাচনে যেতে পারেন, যেই নির্বাচনের প্রধান ম্যান্ডেট হবে নতুন বাংলাদেশের নতুন সংবিধান, তাহলে এটাই ওনার জন্য গুড এনাফ, আর কিচ্ছু করার দরকার নাই। কারণ এই সূত্র ধরে বাংলাদেশ আস্তে আস্তে আগাতে থাকবে। আর এটা উনি যদি না করে যেতে পারেন তাহলে আই থিঙ্ক ইউ উইল গেট আ বিগ জিরো। আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? হ্যাঁ, আমি এখন পর্যন্ত আশাবাদী ফেব্রুয়ারিতে নির্বাচন এনসিপি তো হবে। বলছে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হবে না, জামাত বলছে পিআর পদ্ধতি হতে হবে, কিন্তু এটা কি মনে হচ্ছে হবে? এখানে দুইটা ব্যাপার বলি। জামাতের ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে, আমার ধারণা জামাত নিজেও হোমওয়ার্ক করেছে যে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় পিআর ফিজিবল না। কিন্তু আমরা তো বলেছি উচ্চকক্ষে পিআর লাগবে, যেহেতু সংসদের দুটো হাউস হবে, আপার হাউসে অবশ্যই পিআর লাগবে, তবে নিম্নকক্ষে পিআরটা এখন অনেক ধরনের রিস্ক আছে। তা আমার এমনও হতে পারে যে যেহেতু উচ্চকক্ষে যে পিআর, এইটা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে এখন পর্যন্ত বিএনপি মানে নাই, সে বলেছে আপাতত মানলাম, কিন্তু সে পার্লামেন্টে গিয়ে না মানলে আপনি তাকে ধরতে পারবেন না। কিন্তু অন্যান্য সব দলই চাচ্ছে অ্যাটলিস্ট উচ্চকক্ষে পিআর। তো আমি যেহেতু তাদের সাথে কথা হয় না, বাট আমি বুঝতে পারি এটুকুন হয়তো হতে পারে যে অ্যাটলিস্ট বিএনপিকে নোট অফ